এই হলো মাধবনগর রাজ্যের রাজা। রাজা সর্বদাই ছিল ন্যায়পরায়ণ। অতি সততার সঙ্গে রাজা তার রাজ্য পরিচালনা করতেন এবং প্রজাদের তিনি খুবই ভালোবাসতেন। রাজার ছিল 3 রানী এবং 3 রানীরই ছিল 3 সন্তান, কুমার, রুদ্র এবং মণি। ছোট রানী ও মেজ রানী ছিল দাম্ভিক। বড় রানী যেহেতু গরিব ঘরের মেয়ে ছিল, তাই তার কোনো অহংকার ছিল না। একদিন রাজা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। 3 রানী রাজার সেবায় নিয়োজিত হয়। কোনোভাবেই রাজার শরীর ভালো না হওয়ায় রাজবৈদ্যকে ডেকে আনা হয়। এ তো ভীষণ বিরল রোগ। কোনো ওষুধ, কোনো টোটকাতেই রাজার শরীর ভালো হবার নয়। কিন্তু রাজবৈদ্য, কোনো তো উপায় আছে রাজামশাইকে ভালো করার। রাজামশাই ঠিক না হলে তো রাজ্যের বড় ক্ষতি হয়ে যাবে। এত বড় সাম্রাজ্য কে পরিচালনা করবে? একটি উপায় আছে। কি উপায় রাজবৈদ্য? ওই দক্ষিণ দিকে যে বিশাল পর্বতমালা রয়েছে, তার উপরে রয়েছে এক বিশাল পরীর রাজ্য। ওইখানে আছে এক সোনার অশ্বত্থ গাছ। ওই গাছের ছাল এনে রাজামশাইকে ভিজিয়ে খাওয়ালেই রাজামশাই পুরোপুরি সুস্থ হয়ে যাবে। কিন্তু এত বড় পর্বতে কে যেতে পারবে? কার এমন সাধ্যি আর কার এত ক্ষমতা আছে? তাছাড়া বাঘ, ভাল্লুক, সাপে কোপের ভয় তো রয়েছেই। আমি মাধব রাজ্যের রাজা ঘোষণা করছি, যে এই গাছের ছাল আমায় এনে দেবে, আমি তাকে আমার রাজ্যের উত্তরাধিকারী ঘোষণা করব। আমার সমস্ত সম্পত্তি তার নামে করে দেব। আমরা যাব পিতা, আমরাই আপনার জন্য ওই গাছের ছাল নিয়ে আসবো। আমিও তোমাদের সাথে যাব ভাই, আমাকেও নিয়ে চলো। কন্যা সন্তান হয়ে নাকি পর্বতের চূড়ায় উঠবে? তোমার দ্বারাই সম্ভব হবে না বোন। তুমি বরং মায়াদের সাথে ঘরে বসে রান্নাঘর সামলাও। এরপরই রাজার 2 পুত্র বেরিয়ে যায় ওই পর্বতের উদ্দেশ্যে। মাতা, আমিও যেতে চাই পিতার জন্য ওই গাছের ছাল আনতে। পিতার প্রতি আমারও তো অনেক দায়িত্ব কর্তব্য আছে। কিন্তু মা, তুমি কি করে যাবে? তোমার 2 ভাই তো 2টো ঘোড়া নিয়ে বেরিয়ে গেছে। আমি পায়ে হেঁটেই যাব মাতা, ভগবান আমার সাথে আছে। এরপর রাজার কন্যাও বেরিয়ে পড়ে ওই গাছের উদ্দেশ্যে। ভাই রুদ্র, যেতে যেতে তো অনেক দূর চলে আসলাম। রাজবৈদ্যর কথা মতো তো কোনো পর্বত দেখতে পাচ্ছি না, আর পরীর রাজ্য তো দূরের কথা। হ্যাঁ, ঠিকই বলেছ, রাজবৈদ্যর মাথা খারাপ হয়ে গেছে। গাছ কখনো সোনার হয়? যত সব বাজে বকে। আরে ঠিক আছে, চলো আর একটু গিয়ে দেখি, যদি পর্বতের দেখা পাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। 2 কুমার কিছু দূর যেতে না যেতেই দেখতে পেল বিশাল আকৃতির বাঘের। ওরে বাপ রে বাপ, এখান থেকে পালা, না হলে পিতার প্রাণ বাঁচাতে গিয়ে নিজেরাই ছবি হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। ওই বুড়োর জীবন বাঁচাতে গিয়ে আমরা আমাদের জীবন হারাতে পারি না। তাছাড়া ওই বুড়োতে এমনিতেই কয়েকদিন পর মারা যাবে, তারপরে তো এমনিতেই সব সম্পত্তি আমাদের, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছ। চলো চলো, এক্ষুনি এখান থেকে পালাই। এরপর 2 কুমারই সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। আর অন্যদিকে রাজকুমারীও হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে এবং একটি গাছের নিচে বসে পড়ে। হাঁটতে হাঁটতে পাগুলো একদম ব্যথা হয়ে গেল। পর্বতের সন্ধান এখনো পেলাম না, একটু জিরিয়ে নেই, তারপর আবার রওনা দেব। কিছুক্ষণ বিশ্রাম করার পর রাজকুমারী আবারও ওই গাছের উদ্দেশ্যে রওনা দেয় এবং রাজকুমারীর সামনে এসে হাজির হয় সেই বিশাল আকৃতির বাঘ।
বাবা বাঘ বাঘ মামা, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমার পিতা খুবই অসুস্থ, অনেকটা দূর থেকে এসেছি আমি বাঘ মামা। যদি আমি ওই পর্বতের চূড়া থেকে সোনার অশ্বত্থ গাছের ছাল না নিয়ে যেতে পারি, তাহলে আমার পিতা মারা যাবে। আমি আমার পিতাকে খুব ভালোবাসি বাঘ মামা। তুমি আমাকে চাইলেই খেয়ে নিতে পারো, কিন্তু একবার শুধু ওই গাছের সন্ধান পেতে দাও, তারপর তুমি আমাকে খেও। রাজকুমারীর এসব কথা শুনে বাঘ মামার খুবই মায়া হয় এবং রাজকুমারীর রাস্তা ছেড়ে দেয়। এরপর রাজকুমারী আবারও রওনা দেয়, কিন্তু রাজকুমারী যতই এগোতে থাকে রাস্তা ততই জঙ্গলে ভর্তি এবং পথও অতি দুর্গম। রাজকুমারী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে রাজকুমারী সেই পরীর রাজ্যে এসে পড়েছে। তুমি কে গো? এত সুন্দর দেখতে তোমায়। আমি হলাম এই রাজ্যের পরী। তুমি খুবই পরিশ্রমী এবং সাহসী, তাই তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। আর ওই যে দেখছো, ওটা হলো সোনার অশ্বত্থ গাছ। যাও, তুমি ওই গাছ থেকে ছাল নিয়ে এসো। ধন্যবাদ পরী, তুমি খুব ভালো। তোমায় যে কি বলে ধন্যবাদ দেব। এরপর রাজকুমারী সোনার গাছের ছাল নিয়ে আসে এবং রাজবৈদ্যের কথা মতো রাজাকে খাইয়ে দেয় এবং রাজাও তৎক্ষণাৎ সুস্থ হয়ে যায়। তুমি হলে আমার রাজ্যের যোগ্য উত্তরাধিকারী। এই রাজ্য আজ থেকে তোমার। তুমি হলে এই মাধবপুর রাজ্যের রানী।